প্রিয় ছাত্ররা, গতদিনে আমরা পি ব্লক মৌলের সাধারণ আলোচনা শুরু করেছিলাম গ্রুপ 15-এর। সেখানে অক্সাইড পর্যন্ত হয়েছিল। অক্সাইডের একটা লাস্ট যে লাইন ছিল সেটা কেটে গেছিল ভিডিও। সেটা ছিল অ্যাসিডিটি অর্ডার অফ অক্সাইডস অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের নিজস্ব যে 5টা অক্সাইড আছে তাদের অ্যাসিডিটি অর্ডারটা কি হবে। একটা ছিল নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন টেট্রোক্সাইড আর নাইট্রোজেন পেন্টক্সাইড। এটা NO2। তো একই মৌলের যদি অক্সাইড হয় সেক্ষেত্রে আমরা জারণ সংখ্যা দিয়ে তাদের মধ্যে পার্থক্য করব। জারণ সংখ্যা যেখানে বেশি সেখানে অ্যাসিড ধর্ম বেশি। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +1, এখানে +2, এখানে +3, এখানে +4 বা এখানে +4 আর এখানে +5। তাহলে জারণ সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তার মানে অ্যাসিডিটি কি হবে? বাড়বে। সুতরাং N2O less than NO less than N2O3 less than N2O4 less than N2। অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে প্রশম নিউট্রাল, আর এইগুলো হচ্ছে অ্যাসিডিক। তবে তুলনা করার ক্ষেত্রে আমরা এইভাবে অর্ডার দিয়ে দেখাই। তাহলে অক্সাইডের অ্যাসিডিটি হয়ে গেল। নেক্সট টপিক আমাদের হচ্ছে হ্যালাইডস অফ গ্রুপ 15 এলিমেন্টস। গ্রুপ 15 এর হ্যালাইড, হাইড্রাইড পড়েছি, অক্সাইড পড়েছি, এবারে হ্যালাইড। এখন এই গ্রুপ 15 মৌলগুলো দু রকমের হ্যালাইড তৈরি করে। টু টাইপস অফ হ্যালাইড। একটা হচ্ছে ট্রাইহ্যালাইড, যাদেরকে আমরা সাধারণ সংকেত EX3 দিয়ে লিখব। E for element, group 15 elements, আর X for halogen। আর একটা হলো পেন্টাহ্যালাইডস, EX5। তো প্রথমে আমরা ট্রাইহ্যালাইড নিয়ে আলোচনা করব। দেখো, ট্রাইহ্যালাইড প্রত্যেকেরই ট্রাইহ্যালাইড আছে। নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত যে মৌলগুলো আছে প্রত্যেকেরই ট্রাইহ্যালাইড আছে, এবং প্রত্যেকেরই ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে ট্রাইহ্যালাইড আছে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে NF3, NCl3, NBr3.NH3 আর NI3.NH3। ফসফরাসের PF3, PCl3, PBr3, PI3 ইত্যাদি। এখন এরকম পরপর আছে, সবার আমাদের দরকার নেই, তবে আছে সবার, এটা জেনে রাখা দরকার। এখানে একটা জিনিস দেখো, NF3, NCl3, এখানে আবার এর সঙ্গে অ্যামোনিয়া চলে আসছে, অর্থাৎ এগুলো সল্ট বা অ্যাডাক্ট হিসেবে আছে। তো আমরা যদি স্টেবিলিটিটা দেখি, স্টেবিলিটি তোমার NF3 greater than NCl3 greater than
NBr3 dot NH3 greater than Ni3 dot NH3 অর্থাৎ নাইট্রোজেনের যে হ্যালাইডগুলো তাদের স্থিতিশীলতার ক্রম হচ্ছে এটা। বা ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা দেখি PCl3 PBr3 PI3 এখানে রিজনটা কি? কারণটা হচ্ছে বন্ডের লেন্থ বা বন্ড স্ট্রেংথ। ফ্লোরিন থেকে F2I size increases, therefore EX bond strength decreases. ফ্লোরিন থেকে আয়োডিনে হ্যালোজেন পরমাণুগুলোর আকার বাড়ছে, তার ফলে এলিমেন্টের সঙ্গে গ্রুপ 15 এলিমেন্টের সঙ্গে যে বন্ড, সেই বন্ডের স্ট্রেংথ কিন্তু কমে যাচ্ছে। কারণ আমরা জানি যত আকার বাড়ে বন্ডের লেন্থ বেড়ে যায়, তার ফলে বন্ধনটা দুর্বল হয়। তাছাড়াও আমরা অন্যভাবে বলতে পারি, ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা যে বলেছি অরবিটালের ওভারল্যাপ করে কি হয়, বন্ড তৈরি হয়। এখন যত আকারের পার্থক্য হবে তত কি হবে, ওভারল্যাপ দুর্বল হয়ে যাবে, এনার্জি ম্যাচিং হবে না, তার ফলে বন্ড দুর্বল হয়ে যাবে। সুতরাং স্টেবিলিটিটা এইভাবে ডিপেন্ড করছে। আর নাইট্রোজেনের সঙ্গে ফসফরাসের যদি তুলনা করি, তাহলে তোমার যত নিচের দিকে যাওয়া যাবে স্টেবিলিটি কমতে থাকবে। ওই একই কারণ, NF3 স্টেবিলিটি PF3 থেকে বেশি হবে। এইভাবে যেহেতু সাইজটা বেড়ে যাচ্ছে, ফ্লোরিনটা এখানে কমন, সাইজটা বেড়ে যাচ্ছে। তো তাহলে ট্রাইহ্যালাইডের মোটামুটি আমরা একটা স্টেবিলিটির ব্যাপারটা দেখলাম। এবারে দেখো, ট্রাইহ্যালাইডের প্রস্তুতি আমাদের দরকার নেই, প্রস্তুতি দরকার নেই, আর্দ্র বিশ্লেষণটা দরকার, হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস of trihalide. প্রথম আগে সমীকরণটা দেখা যাক। প্রথম লিখি যে NF3 does not undergo hydrolysis. NF3 কিন্তু আর্দ্র বিশ্লেষণ করে না বা আর্দ্র বিশ্লেষণ অংশগ্রহণ করে না। NCl3 করে। All other halides undergo hydrolysis. তার মধ্যে দুটো আমরা মেইনলি দেখবো, একটা হচ্ছে NCl3। হাইড্রোলিসিস মানে কি? হাইড্রোলিসিস মানে জলের সঙ্গে বিক্রিয়া, জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ। NCl3 প্লাস জল তৈরি হবে NH3 প্লাস HOCl, আর PCl3 প্লাস H2O তৈরি হবে H3PO3 প্লাস HCl। দুটো হ্যালাইডের আমরা আর্দ্র বিশ্লেষণ দেখবো মেনলি, এগুলোই বেশি কোশ্চেন আসে। একটা হচ্ছে NCl3 আর্দ্র বিশ্লেষণ, যেখানে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরাস অ্যাসিড তৈরি হচ্ছে। আর একটা হলো PCl3 আর্দ্র বিশ্লেষণ, যেখানে ফসফরাস অ্যাসিড এবং HCl তৈরি হচ্ছে। Why such difference? What is the cause for difference in hydrolysis? সেটা আমরা বিশ্লেষণ করব। প্রথম কথা, NF3 কেন আর্দ্র বিশ্লেষণ অংশগ্রহণ করছে না, আর দ্বিতীয় কথা, এদের দুজনের আর্দ্র বিশ্লেষণ ভিন্ন হচ্ছে কেন। এটা জানতে গেলে আমাদের আর্দ্র বিশ্লেষণের মেকানিজমটা একটু জানতে হবে। দেখো, আর্দ্র বিশ্লেষণ মানে আমরা বলছি কি, জলের সঙ্গে বিক্রিয়া। তো জলের সঙ্গে বিক্রিয়াটা এখানে কিভাবে হবে? আমরা
আমরা যদি NCl3 টা দেখি, NCl3 প্লাস H2O, জলে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি করবে, ক্লোরিনকে দান করবে। ক্লোরিনের, যদিও ক্লোরিনের এখানে দেখো 2 2 4 2 6 আর 2 8টা হয়ে গেছে, তা সত্ত্বেও ক্লোরিন কিন্তু ডি অরবিটালের জন্য এক্সট্রা ইলেকট্রন নিতে পারে, তারপরে জলের থেকে একটা লোন পেয়ার নেবে। নিলে কি হবে, এই ক্লোরিনটা এখানে একটা অসমযোজী বন্ধন তৈরি হবে এর সঙ্গে জলের একটা অসমযোজী বন্ধন তৈরি হবে, অ্যারো। এবার অসমযোজী বন্ধনকে আমরা সমযোজী বন্ধন দিয়ে দেখাতে পারি, সেক্ষেত্রে গ্রহীতা হবে নেগেটিভ আর দাতা হবে পজিটিভ। গ্রহীতা নেগেটিভ আর দাতা হলো পজিটিভ। এরপরের ধাপে কি হয়, এখান থেকে একটা H প্লাস বেরিয়ে যায়, আর এইখান থেকে Cl ইলেকট্রনটা নাইট্রোজেন নিয়ে নেয়, তাহলে ইলেকট্রন নাইট্রোজেন নিয়ে নিলে নাইট্রোজেন মাইনাস হয়ে যাবে, আর এটা H প্লাস হয়ে বেরিয়ে আসছে, এইটা তখন এইখানে এসে কি হয়, জুড়ে যায়। তাহলে Cl NH Cl প্লাস এই গোটাটা বেরিয়ে যাচ্ছে, এটা বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এই গোটাটা বেরিয়ে গেল, এই বন্ডও ভেঙে গেল, HOCl হয়ে গেল। তাহলে একটা জলের অণু এইভাবে যুক্ত হচ্ছে, তাতে একটা H নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হলো আর একটা HOCl বেরিয়ে গেল। এইভাবে আরো দুটো জলের অণু যুক্ত হয়ে নাইট্রোজেনের সঙ্গে আরো 3টে হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, প্লাস তার সঙ্গে আরো দুটো HOCl বেরিয়ে যায়। তাহলে মোট 3টে HOCl বেরোয়, 3টে জলের অণু অংশগ্রহণ করে। তাহলে এইটা হচ্ছে আদ্র বিশ্লেষণের মেকানিজম, যেখানে জলের লোন পেয়ার দান হচ্ছে। এখন NF3 যে যৌগটা, এখানে এদের দুজনের কারোরই ডি অরবিটাল নেই, তার ফলে এরা কেউই জলের থেকে লোন পেয়ার গ্রহণ করতে পারবে না, কারণ এদের বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন হবে না। NF3 মানে NF3, তো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ফ্লুরিনেরও দেখো সব 8টা করে ইলেকট্রন হয়ে গেছে, 8টা করে ইলেকট্রন হয়ে গেছে। এখন জলের থেকে লোন পেয়ার নিতে গেলেই এদের বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন হয়ে যাবে, কিন্তু ডি অরবিটাল না থাকার কারণে এরা নিতে পারবে না, তার ফলে এর আদ্র বিশ্লেষণটা হচ্ছে না। NF3 আদ্র বিশ্লেষণ এই জন্য আমরা পাচ্ছি না। তাহলে NCl3 যে আদ্র বিশ্লেষণ হয় সেটা আমরা দিলাম। নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, কিন্তু ক্লোরিনের তো আছে, তাহলে নাইট্রোজেন নিতে পারবে না, ক্লোরিন নেবে, সেই জন্য এইভাবে হচ্ছে। এবার এইটা দেখ, এখানে কেন প্রোডাক্টটা আলাদা হয়ে যাচ্ছে। PCl3 যখন আদ্র বিশ্লেষণ করছে তখন লোন পেয়ারটা কে নেবে, এখন ক্লোরিনেরও ডি অরবিটাল আছে, ফসফরাসেরও ডি অরবিটাল আছে, তাহলে লোন পেয়ারটা কে নেবে, তো যার সঙ্গে বন্ধন, লোন পেয়ারটা দিয়ে তো একটা বন্ধন হচ্ছে, তাহলে বন্ধনটা যার সঙ্গে হলে স্ট্রেংথ বেশি হবে সেই লোন পেয়ার নেবে, বা তার সঙ্গেই বন্ডটা হবে। তো দেখা গেছে PCl বন্ড PO বন্ডের থেকে স্ট্রেংথ of PO bond is greater than CLO bond. এটা তো obvious, ফসফরাসের আকার তো এই ফসফরাসের সঙ্গে অক্সিজেনের যে বন্ধন, সেই বন্ধনের স্ট্রেংথটা CLO বন্ডের থেকে বেশি হচ্ছে। এই কারণে লোন পেয়ারটা ফসফরাসকে এখানে দান করছে। তাতে কি হলো, এটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে এটা পাওয়া যাবে,
দুটো বন্ধনের দৈর্ঘ্যের শক্তি। তাহলে এখানে সিএল হলো এই পি এর, এখানে এই সিএলটাকে উপরে তুলে দাও, আর এদিকে একটা সিএল, আর এই, তাহলে এই ইলেকট্রন দিয়েছে প্লাস আর এই নিয়েছে মাইনাস, এটা হলো। এইবার কি হবে দেখো, এখান থেকে এই এইচটা, এই বন্ধনটা ভেঙে যাচ্ছে, মানে এটা এইচ প্লাস হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এটা সিএল মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা এইচসিএল বেরিয়ে গেল, পড়ে থাকছে কি সিএল পি সিএল, আর এখানে একটা ওএইচ হলো প্লাস এইচসিএল বেরিয়ে গেল। তাহলে এটা একটা জলের অণুর জন্য হলো। এইভাবে বাকি আরো দুটো জলের অণু যুক্ত হয়ে এটা H3PO3 হয়ে যাবে, প্লাস দুটো HCl এর অণু বেরিয়ে যাবে। তাহলে এইখানে প্রোডাক্টটা NCl3 থেকে আলাদা হওয়ার কারণ, NCl3 তে লোন পেয়ারটা ডোনেশন হয়েছিল ক্লোরিনকে, কিন্তু PCl3 তে লোন পেয়ার ডোনেশন হচ্ছে ফসফরাসকে, তার ফলে প্রোডাক্ট আলাদা হয়ে গেল। আর ক্লোরিনকে না দিয়ে কেন ফসফরাসকে দিচ্ছে? বন্ড স্ট্রেংথের কারণে। তাহলে আদ্র বিশ্লেষণ কেন ঘটে বা প্রোডাক্টটা ডিফারেন্ট হচ্ছে কেন, এটা আমরা পেয়ে গেলাম। এখন এই আদ্র বিশ্লেষণের যে সাবলীলতার ক্রম যদি আমরা বিচার করি, ইজ অফ হাইড্রোলিসিস, ইজ অফ হাইড্রোলিসিস, তাহলে NCl3 সবচেয়ে ভালো হবে, তারপরে PCl3, তারপরে AsCl3, তারপরে SbCl3, তারপরে BiCl3 ইত্যাদি। এটা রিজনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কমে যাওয়া বা তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, রিজনটা হলো increase in electropositive character। যত তড়িৎ ধনাত্মকতা বাড়বে, জলের থেকে লোন পেয়ার নেওয়ার প্রবণতা কমে যাবে। এদের তড়িৎাত্মকতা বেশি আছে বলে ফসফরাস বা ক্লোরিনের এরা জল থেকে সহজে লোন পেয়ার নিয়ে নিচ্ছে, কিন্তু এই ধাতুর ক্ষেত্রে সেটা হবে না, সেই জন্য আদ্র বিশ্লেষণের প্রবণতা কমে যাবে। তাহলে হাইড্রোলিসিস বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমরা ভালো করে দেখে রাখবে মেকানিজম সহ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো লিউইস অ্যাসিডিটি অফ হ্যালাইডস। লুইস অ্যাসিডিটি অফ হ্যালাইড। লুইস অ্যাসিডিটি মানে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। এখন নাইট্রোজেনের হ্যালাইডস অফ N have no Lewis acidity due to the absence of d orbital of N atom। নাইট্রোজেনের যে হ্যালাইড, সেখানে সেন্ট্রাল অ্যাটম কে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু সেটা পারবে না, তার ফলে এর হ্যালাইডগুলোর কোনো লুইস অ্যাসিডিটি আমরা পাবো না, কিন্তু অন্যদের পাবো। ফসফরাস বা পরবর্তী যে মৌলগুলো আছে, ধরো PF5 প্লাস F মাইনাস, সেখান থেকে PF6 মাইনাস হয়ে গেল, অর্থাৎ F মাইনাস থেকে একটা লোন পেয়ার ফসফরাস অ্যাকসেপ্ট করে PF6 মাইনাস হয়ে গেল। তো এরকম SbCl5 হতে পারে, SbCl5 প্লাস Cl মাইনাস, SbCl6 মাইনাস হতে পারে। তাহলে এরা লুইস অ্যাসিডিটি দেখাতে পারছে।
তবে নাইট্রোজেনের হ্যালাইড গুলোর আবার লুইস বেসিসিটি দেখা যায়। লুইস বেসিসিটি যেহেতু ধরো NX3 যদি আমি বলি, NX3 নাইট্রোজেনের হ্যালাইড, এদের তো লোন পেয়ার আছে, তাহলে এরা লোন পেয়ারটা ডোনেট করতে পারবে, তার ফলে এরা লুইস খার ধর্ম দেখাতে পারবে। এখন যদি আমরা NF3 NBr3 NCl3 NBr3 Ni3 এই চারটে নাইট্রোজেনের হ্যালাইডের সঙ্গে তুলনা করি, তাহলে এদের লুইস বেসিসিটির ক্রম কি হবে? এইটা হবে। কারণ ফ্লুরিনের কারণটা হচ্ছে, রিজনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ফ্লুরিন থেকে যত আয়োডিনে আমরা যাব, তড়িৎ ঋণাত্মকতা তত কমতে থাকবে। এখন ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার ফলে এ কি করবে? ইলেকট্রনগুলোকে সব নিজের দিকে টেনে নেবে, তারপরে এই ইলেকট্রনটার উপর নাইট্রোজেনের আকর্ষণ বেড়ে যাবে, এটাকেও আর সহজে ছাড়তে চাইবে না। সুতরাং এর বেসিসিটি সবচেয়ে কম হবে, আর বাকিদের ক্ষেত্রে বেসিসিটি বেশি হবে। তাই লুইস বেসিসিটির ক্রম আমরা পড়লাম। তাহলে হ্যালাইড সম্পর্কে এই আলোচনাগুলো আমাদের দরকার। আর স্ট্রাকচার যেটা, স্ট্রাকচার অফ ট্রাইহ্যালাইডস EX3 যেটা আমরা যদি করি, তাহলে EXXX আর এখানে একটা লোন পেয়ার। এটা কি গঠন হলো? সংকরায়নটা হচ্ছে sp3 আর শেপটা হলো পিরামিডাল। এটা আগের মতোই, হাইড্রাইড যেমন ছিল, হ্যালাইডও একই গঠন। এইবার ধরো বন্ড অ্যাঙ্গেল যদি আমরা তুলনা করি, PF3 PCl3 PBr3 PI3, ফসফরাসে চারটে হ্যালাইড যদি হয়, তাদের বন্ড অ্যাঙ্গেল যদি আমরা তুলনা করি কি হবে? ভেসপার তত্ত্ব অ্যাপ্লাই করলে এটা যখন ফ্লুরিন, তখন তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার ফলে বন্ড পেয়ারগুলো সব দূরে চলে আসবে, বিকর্ষণ কমে যাবে, তাহলে এর বিকর্ষণে তখন বন্ড অ্যাঙ্গেলটা বেশি ছোট হয়ে যাবে। তাহলে PF3 বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম, তারপরে PCl3, তারপরে PBr3, তারপরে PI3। এটা ভেসপার তত্ত্ব থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই হলো হ্যালাইড সম্পর্কে আলোচনা। হ্যালাইড সম্পর্কে মানে ট্রাই হ্যালাইড সম্পর্কে আলোচনা। এরপর হচ্ছে পেন্টাহ্যালাইডস। EX5 EX5 এর আমরা স্ট্রাকচারটা প্রথমে দেখে নেব। স্ট্রাকচার EX5 মানে এখানে আমাদের হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এখন এই যে গঠনটা, এবং এখানে ই এর সংকরায়ন হচ্ছে sp3d সংকরায়ন। এখানে দেখো দু রকমের বন্ধন আছে, এইগুলোকে বলা হয় ইকুয়াটোরিয়াল বন্ধন, ইকুয়াটোরিয়াল বা নিরক্ষীয় বন্ধন, আর এইগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ধন বা এ। রাসায়নিক বন্ধনে তোমরা পড়েছো ত্রিকোণ দ্বিপিরামিডীয়তে দু রকমের বন্ধন থাকে, ইকুয়াটোরিয়াল আর অ্যাক্সিয়াল। এখন আমরা যদি বন্ড লেন্থ বিচার করি, তাহলে অ্যাক্সিয়াল ইজ গ্রেটার দ্যান ইকুয়াটোরিয়াল।
অ্যাক্সিয়াল বন্ধনগুলোর দৈর্ঘ্য ইকুয়াটোরিয়াল অপেক্ষা বেশি হয়। কেন? রিজন হচ্ছে গ্রেটার রিপালশন। এই যে অ্যাক্সিয়াল বন্ড, এই অ্যাক্সিয়াল বন্ডটা এটা তো তলের মধ্যে আছে আর উপরে বন্ডটা আছে, তাহলে এর সঙ্গে এইগুলো এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড 90 ডিগ্রিতে আছে, তাহলে এই তিনটে 90 ডিগ্রি বিকর্ষণ অনুভব করছে। আর এর সঙ্গে যে এটা আছে, এরা পরস্পর 120 তে আছে। আর যদি আমরা এইটা ধরি, এটা তো অনেক দূরে আছে, দূরে বিকর্ষণ কম হয়, তার ফলে এখানে বিকর্ষণ কম। বিকর্ষণ কম হওয়ার বেশি হওয়ার ফলে এখানে বন্ডটা একটু বেড়ে যাচ্ছে, এক্সপান্ড করে যাচ্ছে। যেন অ্যাক্সিয়াল বন্ড ইজ গ্রেটার দ্যান ইকুয়াটোরিয়াল বন্ড। এটা তাহলে এদের গঠন থেকে আমাদের জানতে হবে। আচ্ছা, এবং যেহেতু লেন্থটা বেশি, তাহলে বন্ডের স্ট্রেংথ অ্যাক্সিয়ালের কম, ইকুয়াটোরিয়ালের বেশি। এটা গেল স্ট্রাকচার। এবারে স্টেবিলিটি যদি আমরা দেখি, স্টেবিলিটি তোমার EX3 is greater than EX5। এটা ঘটনা, ই কে ঘিরে 5টা যদি হ্যালোজেন থাকে তার স্টেবিলিটি কম হয়, 3টে যদি হ্যালোজেন থাকে তার স্টেবিলিটি বেশি। আর 5টা মানেই তার গঠনটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডের গঠন কিন্তু অপ্রতিসম গঠন, সব বন্ডগুলো সমান নয়। যাই হোক, এখন যেমন ধরো PCl3, এটাকে তাপ দিলে ভাঙছে না, কিন্তু PCl5 একটু তাপ দিলে PCl3 প্লাস Cl2 তে ভেঙে যাবে। তাহলে স্টেবিলিটি কার বেশি হলো? PCl3 বেশি হলো। এইভাবে সবার ক্ষেত্রেই এটা ঘটে, এটা স্টেবিলিটি হলো। আর হাইড্রোলিসিস যদি আমরা ধরি, হাইড্রোলিসিস PF3 হবে POF3 প্লাস HF, ফসফরাস অক্সিফ্লোরাইড প্লাস HF। আর PCl3 যদি হয় H3PO4 প্লাস HCl। এটা জাস্ট সমীকরণটা জেনে রাখবে, এর হাইড্রোলিসিস অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ট্রাইহ্যালাইডের হাইড্রোলিসিস খুব গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, তাহলে পেন্টাহ্যালাইডের ব্যাপারটা হলো, এন্ড পেন্টাহ্যালাইডেরও লিউইস অ্যাসিডিটি আছে। ধরো PCl5 আর একটা Cl- গ্রহণ করে PCl6- হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমি লুইস অ্যাসিডিটি দেখিয়েছিলাম, সেখানে পেন্টাহ্যালাইড হয়ে গিয়েছিল না, সরি, ওখানে পেন্টাহ্যালাইড হয়ে গিয়েছিল। ওখানে উদাহরণগুলো অন্যরকম হবে। দেখো, তোমার ওখানে PCl3 সঙ্গে Cl2 সঙ্গে PCl5 হবে, বা PF3 প্লাস F2 PF5 হবে ইত্যাদি। ট্রাইহ্যালাইডের যেটা, হ্যাঁ, ট্রাইহ্যালাইড। আচ্ছা, তাহলে লুইস অ্যাসিডিটি আমরা পেন্টাহ্যালাইডের ক্ষেত্রে উদাহরণ দিতে পারি। আর এই উদাহরণ আরেকটা দেখিয়েছিলাম SbCl5 প্লাস Cl- থেকে SbCl6-। এই দুটো উদাহরণ মনে হচ্ছে ট্রাইহ্যালাইডে দেওয়া হয়েছিল, ওটা ভুল, ওখানে এই উদাহরণ দুটো দেবে। ট্রাইহ্যালাইডের লুইস অ্যাসিডিটির উদাহরণ এগুলো। আচ্ছা, লুইস অ্যাসিডিটি হলো। আর স্টেবিলিটির ব্যাপারটা দাও। স্টেবিলিটি যেটা PF5
covalent or exists as molecule. PF5 টা সমযোজী এবং এটা অণু হিসেবে অবস্থান করে, কিন্তু PCl5 এও কোভ্যালেন্ট, but in solid state it exists as PCl4 plus PCl6 minus. সলিড স্টেট এটা আবার আয়নীয় হিসেবে আচরণ করে, এমনিতে সমযোজী, কিন্তু এটা সলিড স্টেটে PCl4 প্লাস PCl6 মানে প্লাস মাইনাস একটা আয়নীয় আকারে এটা এক্সিস্ট করে। এবং এর কারণ হচ্ছে তোমার এই PCl5 আগেই বলেছি এই গঠনটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এটা কিন্তু প্রতিসম গঠন নয়, এখানে দু রকমের বন্ধন আছে, একটা বন্ধন দুর্বল আর একটা বন্ধন সবল। তো সেখান থেকে প্রতিসম গঠনে ওরা চলে আসতে চাই। চতুস্তলকীয় গঠনটা প্রতিসম, সবকটা বন্ড সেম, আবার অষ্টতলকীয় গঠন সেও প্রতিসম, সবকটা বন্ড সেম, এখানে চলে আসে। PBr5 যেটা PBr4 প্লাস আর Br মাইনাস হিসেবে থাকে। PI4 প্লাস I মাইনাস হিসেবে থাকে। এরা কেন PBr6 করছে না বা PI6 করছে না? কারণ হচ্ছে স্টেরিক বাধা। ফসফরাসকে ঘিরে 6টা ব্রোমিন বা 6টা আয়োডিন থাকা খুব কষ্টকর, জায়গার অভাব, সেই জন্য এটা থাকছে না। তাহলে এটা গেল ওদের স্টেবিলিটি পেন্টাহ্যালাইডে। ঠিক আছে, তাহলে হ্যালাইডস মোটামুটি আমাদের শেষ হলো। হ্যালাইডসটা ইম্পর্টেন্ট, সেই জন্য হ্যালাইডসটা ভালো করে পড়তে হবে। এবারে দেখো নেক্সট টপিক হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ। এ পর্যন্ত আমরা যে কম্প্যারেটিভ স্টাডি করলাম, তুলনামূলক আলোচনা বিভিন্ন মৌলের নাইট্রোজেন ফসফরাস একসঙ্গে, তো সেখানে বেশ কিছু জায়গাতে আমরা এটা দেখতে পেলাম, লক্ষ্য করলাম যে নাইট্রোজেনের কিছু ধর্ম আলাদা আছে। সেটা কি আমরা বলছি অ্যাবনর্মাল বিহেভিয়ার, অস্বাভাবিক বা ব্যতিক্রমী আচরণ নাইট্রোজেনের। এখন প্রশ্ন হচ্ছে কি কি আচরণ আমরা দেখলাম? ব্যতিক্রমী আচরণ, এক নম্বর হচ্ছে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট, আমি আর আচরণগুলো ডিটেলস লিখছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, হেডিং গুলো লিখছি। ভৌত অবস্থা আমরা দেখেছি নাইট্রোজেন একমাত্র গ্যাসীয়, বাকি সবাই কিন্তু কঠিন। ফসফরাস, সালফার, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ সবাই কঠিন, কিন্তু নাইট্রোজেন গ্যাসীয়। 2 নম্বর অ্যাটমিসিটি, পারমাণবিকতা। একমাত্র নাইট্রোজেনের মধ্যে 2টো পরমাণু আছে, বাকিদের সব P4, S4, Sb4। এটা ডায়াটমিক, আর বাকিগুলো টেট্রাঅ্যাটমিক। টেট্রাঅ্যাটমিক। তো এটা একটা ব্যতিক্রমী আচরণ। তো এই দুটো জিনিস মানে এটার কারণেই কিন্তু ফিজিক্যাল স্টেটটা নাইট্রোজেনের গ্যাসই হয়ে যাচ্ছে। N2 হচ্ছে গ্যাসিয়াস আর আদার্স সলিড, এটার কারণ। 3 নম্বর, কারণ আমরা জানি যে অণুর মধ্যে আকর্ষণ যদি বেশি হয় তাহলে সে
কঠিন বা তরল হয়ে যায়, আর যদি কম হয় তাহলে গ্যাসই হয়। আর অণুর মধ্যে আকর্ষণটা যারা নন পোলার তাদের ক্ষেত্রে হ্যান্ডারওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করে, যেটা আণবিক ওজনের সঙ্গে সমানুপাতিক। আণবিক ওজন এদের বেশি হওয়ার ফলে এদের আকর্ষণ বেশি, এরা কঠিন হয়ে গেল। আর এর আণবিক ওজন কম বলে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কম, এই জন্য এটা গ্যাসীয় হয়ে গেল। 3 নম্বর আরেকটা বিষয় আছে এখানে, পি পাই বেটার আর পি পাই বন্ড ফরমেশন। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছি পাই বন্ধনটা খুব সহজেই ঘটে, অন্যান্যদের ক্ষেত্রে অত সহজে ঘটে না। এটাও এর একটা ব্যতিক্রমী আচরণ। এই ব্যতিক্রমী আচরণের ফলেই নাইট্রোজেন এন ট্রিপল বন্ড এন হিসেবে থাকতে পারে, কিন্তু ফসফরাস 4টে ফসফরাস মিলে সিঙ্গেল বন্ডে থাকে, বা আর্সেনিকও তাই। এদের পাই বন্ড ভালো হয় না, সিগমা বন্ড হয়, কিন্তু নাইট্রোজেনের পাই বন্ড ভালো হয়। এবং একই কারণে নাইট্রোজেনের আমরা দেখেছি অক্সাইডস, লার্জ নাম্বার অফ অক্সাইডস। অন্যান্যদের যেখানে দুটো অক্সাইড আছে, ট্রাইঅক্সাইড এবং পেন্টঅক্সাইড, আর নাইট্রোজেনের সেখানে 5টা অক্সাইড আছে। এটা কি কারণে হলো? এই পাই বন্ধন গঠন প্রবণতার কারণেই হলো। এছাড়াও কোভ্যালেন্সি, সমযোজ্যতা, নাইট্রোজেনের আমরা দেখেছি 4-এর বেশি হয় না, কিন্তু ফসফরাস বা আদার্স যারা, তাদের 5 আর 6 পর্যন্ত হয়। নাইট্রোজেনের 3 বা 4, ম্যাক্সিমাম 4, 3 আর 4, কিন্তু ফসফরাস বা অন্যান্য এলিমেন্টসের 5 বা 6 হয়। তাহলে এটা একটা ব্যতিক্রম। এছাড়াও নাইট্রোজেনের যে হ্যালাইড অফ অ্যামোনিয়া, নাইট্রোজেন যেটা আমরা অ্যামোনিয়া বলছি, এর মধ্যে একটা এক্সেপশন আছে। একমাত্র এই ফর্ম এইচ বন্ড, বাকি আর কোনো হ্যালাইড হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। তাহলে এইগুলো হচ্ছে এক্সেপশনাল বিহেভিয়ার। আরো কিছু আছে যেগুলো অন্যদের মধ্যে আমরা পাচ্ছি না। এখন স্বভাবতই প্রশ্ন আসবে যে এই অ্যাবনর্মাল বিহেভিয়ারের কারণ কি? কি কারণে নাইট্রোজেন অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখাচ্ছে? রিজন একটা হচ্ছে স্মল সাইজ, নাইট্রোজেনের আকার খুব ছোট। একটা হলো উচ্চ তড়িৎ ঋণাত্মকতা, হাই ইলেকট্রোনেগেটিভিটি। একটা হলো ওই টেন্ডেন্সি, গ্রেটার টেন্ডেন্সি টু ফর্ম পি পাই বন্ড। আর একটা হলো তোমার অ্যাবসেন্স অফ ডি অরবিটালের অনুপস্থিতি। আর একটা লেখা যেতে পারে 5 নম্বরে হাই আয়নাইজেশন পোটেনশিয়াল, উচ্চ আয়নায়ন এনথালপি। 5টা কারণ তাহলে মোট, যার ফলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণটা প্রয়োগ হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো পাওয়া যাচ্ছে। যেমন ডি অরবিটাল না থাকার কারণে এ অষ্টক সম্প্রসারণ করতে পারে না, তার ফলে এর সমযোজ্যতা 5 হতে পারে না, বা 6 হতে পারে না, 3 বা 4 হতে পারে। পাই বন্ধন গঠন সহজে করে বলে এর অনেকগুলো অক্সাইড পাওয়া যায়, বা N2 অণু হিসেবে থাকতে পারে ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে রিজন বা কারণ নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ। এরপর
আমরা শুধু নাইট্রোজেন সম্পর্কে পড়ব। নাইট্রোজেন বা ডাই নাইট্রোজেন, ইউপ্যাক নাম হচ্ছে ডাই নাইট্রোজেন, ইউপ্যাক নাম, আর প্রচলিত নাম শুধু নাইট্রোজেন। সবারই দেব, অক্সিজেনের যেমন ইউপ্যাক নাম ডাই অক্সিজেন, ডাই হাইড্রোজেন ইত্যাদি। তো যাই হোক, এখানে আমরা প্রথমে প্রিপারেশন করব, প্রস্তুতি। যে কোনো মৌলকে স্টাডি করার নিয়ম হচ্ছে তার প্রস্তুতি আগে পড়তে হবে, তারপরে তার ধর্ম পড়তে হবে। তো নাইট্রোজেনের প্রস্তুতিতে 1 নম্বর আমরা যেটা দেখব, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রাইট এর বিক্রিয়া প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস NaCl তৈরি হয়। দ্বিতীয় ধাপে NH4NO2 বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর জল হয়। এটা একটা নাইট্রোজেনের প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি। তো তাহলে প্রথমে এই দুটোর মধ্যে একটা বিনিময় বিক্রিয়া হচ্ছে, এটা এর কাছে যাচ্ছে, এটা এর কাছে আসছে, বিনিময় বিক্রিয়া, এটা তৈরি হলো। পরের ধাপে এটা বিয়োজিত হয়ে এটা তৈরি হলো। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো সরাসরি এটাই নিতে পারতাম, অ্যামোনিয়াম নাইট্রাইট সরাসরি নিয়ে যদি তাপ দিতাম তাহলেই হয়ে যেত। হতো, কিন্তু সেখানে একটা বিস্ফোরণের চান্স থাকে। তার কারণ কি, এটা খুব অস্থায়ী। এটা যদি আমরা ধরো একটা টেস্ট টিউব নিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে বেশ কিছুটা এরকম অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে নিলাম, NH4NO2। এবার তুমি তাপ দিচ্ছ, তাতে কি হবে? ভেঙে যাবে। এটা তো কঠিন পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ, এটাও তাপের ফলে গ্যাসীয় অবস্থায় থাকবে, দুটোই বেরিয়ে আসবে। টেস্ট টিউবের মুখ তো ছোট, দুটো গ্যাস যদি এখানে ভেঙে গিয়ে যদি অনেক এরকম গ্যাস তৈরি হয়ে যায়, বেরোবে কি করে? বেরোতে পারবে না, তখন বাস্ট করবে টেস্ট টিউবটা, বা কোনো যদি বিকার টিকার নাও বাস্ট করতে পারে। সেই জন্য এখানে ওইভাবে ডাইরেক্ট হিটিং করা হয় না। এদেরকে যদি আমরা নিই তাহলে এরা ধীরে ধীরে বিক্রিয়া করে এটা তৈরি করবে, অল্প অল্প করে, অল্প বিক্রিয়া তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেঙে গিয়ে নাইট্রোজেন তৈরি হয়ে যাবে। এবার অল্প গ্যাস তৈরি হলো, সেটা বেরিয়ে চলে এলো নির্গমন দিয়ে। কিন্তু একসঙ্গে যদি অনেকটা নিয়ে বিক্রিয়া ঘটানো হয়, একসঙ্গে অনেক গ্যাস তৈরি হয়ে যাবে, যেটা বোমার ক্ষেত্রে হয়। বুড়িমার চকলেট, ভিতরে বারুদটা পুড়ে গিয়ে পুরো গ্যাস হয়ে যায়, কঠিন থেকে পুরো গ্যাসীয় পদার্থ হয়। ওটা দড়ি দিয়ে খুব টাইট করে বাঁধা থাকে, গ্যাসটা বেরোতে পারে না, তখন বাস্ট করে বোমার শব্দ পাওয়া যায়। তো এখানেও সেরকম ঘটে যাবে। তো আমরা চাই না বিস্ফোরণ, সেই জন্য আমরা বিপরিবর্ত প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে NH4(2)Cr2O7 অ্যামোনিয়াম ডাইক্রোমেট বলে একটা যৌগ আছে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। অ্যামোনিয়াম ডাইক্রোমেট যৌগকে তাপ দিলে নাইট্রোজেন, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড প্লাস জল তৈরি হবে। এটাও একটা নাইট্রোজেনের প্রস্তুতি হিসেবে তৈরি করে রাখতে হবে। 3 নম্বর, অ্যাজাইড থেকে NaN3 সোডিয়াম অ্যাজাইড, একে তাপ দিলে সোডিয়াম প্লাস নাইট্রোজেন, বা বেরিয়াম অ্যাজাইড, তাকে তাপ দিলে বেরিয়াম প্লাস নাইট্রোজেন। এবং বিশুদ্ধ নাইট্রোজেন পাওয়ার জন্য সাধারণত অ্যাজাইড থেকেই তৈরি করা হয়। তো নাইট্রোজেনের 3টে প্রস্তুতি আমাদের করে রাখতে হবে। এছাড়া বায়ু থেকেও আমরা নাইট্রোজেনকে সেপারেট করতে পারি, অনেক ঝামেলা আছে, তবু বায়ু হচ্ছে নাইট্রোজেন একটা সোর্স। আর এমনি বিক্রিয়াগতভাবে এটা প্রিপারেশন হয়ে গেল। এবারে প্রপার্টিজ। প্রপার্টিজের মধ্যে 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন ইজ কেমিক্যালি
ইনার্ট, কেমিক্যালি ইনার্ট বা নিষ্ক্রিয়। এটাও একটা কিন্তু ব্যতিক্রমী আচরণ, এটা ওখানে উল্লেখ করা হলো না, এটাও একটা ব্যতিক্রমী আচরণ। রাসায়নিকভাবে এটা নিষ্ক্রিয় কি কারণে? এই যে ট্রিপল বন্ড আছে, এটা বন্ড এনার্জি হচ্ছে 941.4 কিলো জুল পার মোল, খুব হাই বন্ড এনার্জি। অর্থাৎ এই বন্ধনটা ভেঙে পরমাণু হয়ে বিক্রিয়া করতে অনেক তাপ শক্তি লাগবে, তার ফলে সাধারণভাবে এর কোনো বিক্রিয়া হয় না, খুব উচ্চ তাপে বিক্রিয়া হয়। সাধারণ তাপমাত্রা যদি বিক্রিয়া হতো তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন থাকতো না, সব বিক্রিয়া করে শেষ হয়ে যেত। তাহলে অন্যান্য বন্ড কিন্তু এত স্ট্রং নয়, এটা বন্ড স্ট্রেংথের জন্য এটা কেমিক্যালি ইনার্ট হয়ে গেল। 2 নম্বর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি এর, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এটা তুমি মলিকিউলার অরবিটাল থিওরি, যেটা 11-এ পড়া হয়েছে রাসায়নিক বন্ধনে লাস্টে, মলিকিউলার অরবিটাল থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবে যে এর মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নেই, ওই সিগমা 1s, সিগমা স্টার 1s ইত্যাদি করে যেটা করা হয়, সেই জন্য এটা ডায়াম্যাগনেটিক বা তিরস্ চুম্বকীয় ম্যাগনেটিক ফিল্ড কর্তৃক বিকর্ষিত হয়। 3 নম্বর রিঅ্যাকশন উইথ নন মেটাল, অধাতুর সঙ্গে বিক্রিয়া। এখানে আমরা বোরনের সঙ্গে বিক্রিয়াটা করব, বোরন নাইট্রাইড তৈরি হয়। এই বোরন নাইট্রাইডের আরেকটা নাম ছিল ইনঅর্গানিক গ্রাফাইট। এটা তোমরা 11-এর পি ব্লকে 13 নম্বরে পড়েছো, 13 গ্রুপে। বোরন নাইট্রাইডকে অজৈব গ্রাফাইট কেন বলা হয়? গ্রাফাইটের সঙ্গে স্ট্রাকচারের সাদৃশ্য আছে, ষড়ভুজাকার, ওখানে বন্ড লেন্থের সাদৃশ্য আছে, হাইব্রিডাইজেশনের সাদৃশ্য আছে ইত্যাদি। বিভিন্ন সাদৃশ্যের কারণে একে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট। 4 নম্বর রিঅ্যাকশন উইথ Al2O3 and coke। Al2O3 অ্যালুমিনা প্লাস নাইট্রোজেন প্লাস সি 1273 কেলভিন তাপমাত্রাতে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রাইড প্লাস কার্বন মনোক্সাইড গঠন করে। এই বিক্রিয়াগুলো দেখে রাখতে হবে, কি ঘটে সমীকরণ সহ লেখ হিসাবে। আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হলো রিঅ্যাকশন উইথ CaC2, ক্যালসিয়াম কার্বাইডেশন, CaC2 প্লাস N2, ওই একই তাপমাত্রায় 1273 কেলভিন তৈরি হবে CaCN2 প্লাস C, আর এটাকে CaNCNO লেখে। এর নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, সায়ানাইড নয় কিন্তু সায়ানামাইড। তাহলে এখানে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন তৈরি হলো, এই যে মিশ্রণটা তৈরি হলো এটা প্লাস সি, মিক্সচার ইজ কল্ড নাইট্রোলিন। অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর রঙের মিশ্রণ, গ্রে মিক্সচার ইজ কল্ড নাইট্রোলিন। এর ইউজ কি? ইউজ হচ্ছে ফার্টিলাইজার, ইউজড অ্যাজ ফার্টিলাইজার, সার হিসেবে ব্যবহার করে। কেন? কারণ CaCN2 যখন আর্দ্র বিশ্লেষিত হয় তখন ক্যালসিয়াম কার্বনেট আর অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়াটা মাটিতে গিয়ে আরো অন্যান্য এর সঙ্গে মিশ্রিত অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি করবে, যেগুলো সার হিসেবে ব্যবহার হবে। অথবা
ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, এই তিনটে মিলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস CONH2, যেটাকে আমরা ইউরিয়া বলি। ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া তো সার আমরা জানি, সুতরাং সার তৈরি করছে বলে এটা সার হিসেবে ব্যবহার হয়। এবং শুধু তাই নয়, নাইট্রোজেনের অন্যান্য যে সমস্ত ফার্টিলাইজার আছে, অ্যামোনিয়াম ঘটিত, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি, এইসব সারের থেকে নাইট্রোলিয়াম সার আরো বেশি উপযোগী। কেন? কারণ আমরা পড়েছি এর আগে, খেয়াল করো, যে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি সারগুলো যখন মাটিতে ছড়ানো হয়, তখন ওদের আর্দ্র বিশ্লেষণে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। মাটিটা বারবার ব্যবহার করার ফলে মাটিটা আম্লিক হয়ে যায় এবং তার ফলে কি হয়, মাটির উর্বরতা কমে যায়। কিন্তু এই সায়ানামাইড সার যেটা নাইট্রোলিম, এখানে কিন্তু কোনো অ্যাসিড তৈরি হচ্ছে না, ফলে মাটির উর্বরতা নষ্ট হয় না। সেই জন্য ইট ইজ আ বেটার ফার্টিলাইজার দ্যান আদার অ্যামোনিয়াম ফার্টিলাইজার। এটা হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের প্রপার্টিজ হয়ে গেল। আর একটা জিনিস শুধু জানতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ নাইট্রোজেন বলে একটা কথা আছে। আমরা তো এমনি দেখলাম নাইট্রোজেন রাসায়নিক ভাবে সক্রিয় নয়, কিন্তু একটা অবস্থায় নাইট্রোজেন খুব সক্রিয় হয়ে যায়। সেটা কখন? সেটা হচ্ছে নাইট্রোজেনকে যদি ইমপিওর নাইট্রোজেন মানে অবিশুদ্ধ নাইট্রোজেনকে যদি ইলেকট্রিক ডিসচার্জ করা হয়, তড়িৎ মোক্ষণ নলে 1 মিলিমিটারের থেকে কম চাপে যদি আমরা তড়িৎ মোক্ষণ করি, তাহলে অ্যাক্টিভ নাইট্রোজেন তৈরি হবে প্লাস ইয়েলোইশ পিঙ্ক লাইট বেরোবে, হলুদাভ গোলাপি আলো বেরোবে। তো এই যে নাইট্রোজেনটা এখানে তৈরি হচ্ছে অ্যাক্টিভ নাইট্রোজেন, এর প্রমাণ কি? প্রমাণটা এটাই, সাধারণ নাইট্রোজেন যার সঙ্গে বিক্রিয়া করে না, এই নাইট্রোজেন কিন্তু তার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে দেয়। তাহলে প্রুফ অফ অ্যাক্টিভিটি। মিথেনের সঙ্গে এমনি নাইট্রোজেনের কোনো বিক্রিয়া হয় না, কিন্তু অ্যাক্টিভ নাইট্রোজেনের যদি বিক্রিয়া ঘটাও, তাহলে তোমার C+HCl হয়ে যাবে। অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH প্লাস অ্যাক্টিভ নাইট্রোজেন তৈরি হবে NC ট্রিপল বন্ড CN প্লাস H2। এই বিক্রিয়াগুলো সাধারণ নাইট্রোজেনের হয় না, কিন্তু অ্যাক্টিভ নাইট্রোজেনের হয়। তাহলে অ্যাক্টিভ নাইট্রোজেনের যে সক্রিয়তা আমরা প্রমাণ করলাম উদাহরণ দিয়ে, এখন আমাদের প্রমাণ করতে হবে এই সক্রিয়তার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন। একটা হচ্ছে আলো বেরোচ্ছে কেন, আর একটা হলো সক্রিয়তার কারণ। সক্রিয়তার কারণ হচ্ছে অ্যাক্টিভিটি is due to the presence of atomic nitrogen। এই যে আমরা দেখো সক্রিয় নাইট্রোজেনের বিক্রিয়াতে শুধু N লিখছি, N2 এর জায়গায় শুধু N লিখছি, তার মানে কি, এই তড়িৎ মোক্ষণ নলে যখন তড়িৎ মোক্ষণ করা হচ্ছে, তখন এই অণুটা ইলেকট্রিক এনার্জি নিয়ে ভেঙে গেছে, ভেঙে গিয়ে পরমাণু হয়েছে। অণুর থেকে পরমাণু বেশি সক্রিয়, সেই জন্য এখানে বিক্রিয়া ঘটিয়ে দিচ্ছে। 2 নম্বর কথা, আলোটা কেন আসছে? লাইট is due to the presence of excited into molecule। এই যে N2, সব N2 হয়তো ভাঙছে না,
অনেক N2 কি করছে, এর থেকে এনার্জি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যাচ্ছে, সেটা তো অস্থায়ী অবস্থা, আবার সে ফিরে আসছে, ফিরে আসার সময় শক্তিটা ছেড়ে দিচ্ছে। সেই শক্তিটা আমাদের যে দৃশ্যমান সারি তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা এটা কালার হিসেবে দেখতে পাচ্ছি। তো তাহলে সক্রিয় নাইট্রোজেনটা কি, সক্রিয় নাইট্রোজেনের সক্রিয়তার প্রমাণ, তার কারণ, আর লাইটটা কেন এমিট হয় তার কারণ ব্যাখ্যা করা হবে। এই পর্যন্তই তাহলে আজকে থাকলো। থ্যাংক ইউ।